শ্রদ্ধেয় মহারাজ, আমার অতি প্রিয় সঞ্জীব মহারাজ অ্যান্ড তোমরা সব ছাত্ররা এবং শিক্ষকগণ, আমার মনে হয় সঞ্জীব মহারাজ আমার সম্বন্ধে যা বলেছেন হয়তো একটু বেশিই বলেছেন, কেননা উনি আমাকে খুব স্নেহ করেন। হ্যাঁ, আমাকে হয়তো অনেক শ্রদ্ধাও করেন উনি। আমি অতি সাধারণ একজন মানুষ, কিন্তু আমার যেটা সবচেয়ে বড় উপলব্ধি সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের শিক্ষা। তোমরা যারা ছাত্ররা এই রামকৃষ্ণ মিশনের শিক্ষা পাচ্ছ, তোমরা নিজেদেরও খুব সৌভাগ্যবান মনে করো, আমার মতনই। সেটাই আমি চাই। আমি পড়েছি রামকৃষ্ণ মিশন দেওঘরে, এবং দেওঘরের যে শিক্ষা সেটা আজও আমার সাথে আছে। আমার এখন 70 বছর বয়স, কিন্তু সেই শিক্ষা এখনো আমি সেই শিক্ষা নিয়ে চলেছি। সেই শিক্ষা কিরকম শিক্ষা? ধরো, আমি যখন রামকৃষ্ণ মিশনে ভর্তি হই, আমি তখন একটা মধ্যবিত্ত বাড়ির থেকে গিয়েছিলাম, ওখানে অ্যাডমিশন নিলাম। আমার সাথে অনেক অবস্থাপন্ন বড় লোকের বাড়ির ছাত্ররাও এসেছিল, ছেলেরাও এসেছিল। বিহারের চিফ সেক্রেটারির ছেলে, বিহারের কিছু কিছু এমএলএ ছেলে ছিল আমাদের সাথে। আবার অন্যদিকে মানে মেরিট স্কলাররা ছিল, যারা হয়তো খুব গরিব ঘর থেকে এসছে। কিন্তু রামকৃষ্ণ মিশন দেওঘরে গিয়ে সবাইয়ের জন্য নিয়ম ইউনিফর্ম, একই রকম নিয়ম। সবাইকেই সকালে উঠে ঘর ঝাড়ু দিতে হতো, ঘর মুছতে হতো, আমাদের টয়লেট পরিষ্কার করতে হতো, বাগানে কাজ করতে হতো, সকালে উঠে নিয়মিত প্রেয়ারে যেতে হতো টাইম মতো, খাওয়ার পরে বাসন মাজতে হতো, ফিজিক্যাল এডুকেশন মানে এক্সারসাইজও করতে হতো, ড্রিল করতে হতো, আর খেলাধুলো তো ছিলই পড়াশোনার সাথে সাথে। তো এইরকম টাইপের এডুকেশন যারা পায়, এটাকে বলে অলরাউন্ড এডুকেশন। শুধু পড়াশোনার মধ্যে, বইয়ের মধ্যে আমাদের জীবন বাধা ছিল না, বইয়ের বাইরেও আমরা অনেক কিছু শিখেছি রামকৃষ্ণ মিশনে। আমরা নিজেদের কাজ করতে শিখেছি, স্বাবলম্বী হতে শিখেছি, আত্মনির্ভরশীল হতে শিখেছি, সেটা সবচেয়ে বড় কথা। আর পরবর্তী জীবনে সেই আত্মনির্ভরতাই আমাদের এগিয়ে নিয়ে গেছে আমাদের কেরিয়ারে। এটা একটা বিরাট বড় পাওয়া, যেটা রামকৃষ্ণ মিশনে না পড়লে উপলব্ধি হয় না। আমি এটা একটা খুব বড় উপলব্ধি আমার জীবনে। আর এখনো এই বয়সেও আমি আমার 70 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো আমি রামকৃষ্ণ মিশনের সাথে জড়িত আছি। এখনো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হলে আমি আমার স্ত্রী বসে আরতি ভজন করি, ঠাকুর আর স্বামীজি আর মায়ের সামনে, ফটোর সামনে। এখনো খণ্ডনভব গাওয়া হয়, এখনো অঙ্গি কীর্তন গাওয়া হয়। এই যে ডিসিপ্লিনটা আমরা শিখেছি, এটা এখনো আমাদের মধ্যে আছে। আরেকটা যেটা সবচেয়ে বড় কথা, অনেস্টি। অনেক প্রলোভন এসছে জীবনে, কিন্তু আমাদের যে সৎ প্রবৃত্তিটা, অনেস্টিটা, সেটা ছাড়িয়ে, এটাও একটা রামকৃষ্ণ মিশনের দেন। আর ইন্সপিরেশন সবসময় ছিল আমাদের যে সবচেয়ে বড় আদর্শবান ব্যক্তি, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ যেসব বাণী, যেসব থটস আমরা মিশনের থেকে শিখেছি, সেটাও একটা বড় আমাদের জীবনে আদর্শ হয়ে দাঁড়িয়েছিল। আর তাছাড়া আমাদের সময়ে যারা শিক্ষক ছিল, স্বামীজি ছিল, তারাও আমাদের কাছে আদর্শ ছিল। আমি কয়েকটা কথাই বলবো যে স্বামীজি কি বলে গেছিলেন। স্বামীজি তো 162 বছর আগে ওনার জন্ম হয়েছিল। এখন
উনি যেসব বাণী দিয়ে গেছেন, যেসব মেসেজ দিয়ে গেছেন, সেইগুলো এখনকার দিনে আরো বেশি রিলেভেন্ট, আরো বেশি প্রাসঙ্গিক আজকালকার ইউথের জন্য। কয়েকটা জিনিস আমি পড়ছি। উনি বলেছিলেন, when the real history of India will be unearthed, ইংরেজিতে পড়ছি, it will be proved that in matters of religion and so in the matters of fine arts, India is the primal guru of the world. মানে যত দিন যাবে ভবিষ্যতে এটা বোঝা যাবে যে আধ্যাত্মিক বিষয় এবং ইভেন মানে ফাইন আর্টসের ব্যাপারে ইন্ডিয়া সবচেয়ে অগ্রগামী থাকবে ওয়ার্ল্ডের মধ্যে। ইনি এটাও বলে গেছেন, history itself bears testimony to the fact that all soul elevating ideas of the different branches of knowledge that exist in the world are found on proper investigation to have their roots in India. যতই বড় বড় সাইন্টিফিক ইনভেনশন হয়েছে আমেরিকায় হয়েছে বা ইংল্যান্ডে হয়েছে বা জার্মানিতে হয়েছে, সেগুলোর আসল রুটস কিন্তু ইন্ডিয়াতে। আজকে আমরা বলছি যে চাইনা, রাশিয়া, আমেরিকা এরা হাইপারসনিক মিসাইল ডেভেলপ করেছে। এই হাইপারসনিক মিসাইল কিন্তু ইন্ডিয়া অনেক আগে ডেভেলপ করেছে, রামায়ণ যুগেই ডেভেলপ করেছে। তোমরা নিশ্চয়ই শুনেছ শব্দভেদী বাণের কথা। শব্দভেদী বাণটা কি? যেই বাণ শব্দ ভেদ করতে পারে, শব্দের চেয়েও জুড়ে যার চালনা হতে পারে। আর আজকালকার যে হাইপারসনিক মিসাইল সেটাও তাই। রামায়ণ যুগে মেঘনাদ মানে যে ইন্দ্রজিৎ, যে ইন্দ্রকে, ভগবান ইন্দ্রকে হারিয়েছিল, ব্রহ্মাস্ত্র, বিষ্ণু অস্ত্র এসব ওর কাছে ছিল, সে মেঘের আড়াল থেকে যুদ্ধ করত একটা মেঘের রথে বসে। হোয়াট ডাজ দ্যাট সিগনিফাই? ইটস আ ফাইটার এয়ারক্রাফট। আর ও যে বানগুলো ছুটত সেগুলো হচ্ছে এয়ার টু গ্রাউন্ড মিসাইল। ঠিক আছে, তো এইসব দৃষ্টান্ত অলরেডি রামায়ণ মহাভারতে আছে। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলে গেছে যে হিস্ট্রি ইটসেলফ বেয়ার্স testimony to the fact that all soul elevating ideas and the different branches of knowledge that exist in the world are found on proper investigation to have their roots in India. আমাদের ভারতবর্ষেই আছে সেই নলেজ। আর it is in the hands of the youth like you to unearth that knowledge and utilize that knowledge and take this country forward. আর উনি বলেছেন to the youth, the message to the যুব সমাজ, when you are doing any work, do it as a worship, as the highest worship, and devote your whole life to it for the time being. মানে যে কোনো কাজ যখন তোমরা করবে সেটা যেন আরাধনার মতন, মেডিটেশনের মতন, পুজোর মতন করো, যাতে তোমাদের সবচেয়ে বেশি সফলতা হয়। আরো বলেছে যে এনিথিং দ্যাট মেক্স ইউ ফিজিক্যালি, ইন্টেলেকচুয়ালি অর স্পিরিচুয়ালি উইক, রিজেক্ট ইট। আর যদি এমন কিছু তোমাদের এই কাজ করতে গিয়ে যদি এমন কোনো বাধা আসে বা অন্য কোনো প্রলোভন আসে যেটাতে তোমাকে ফিজিক্যালি দুর্বল করে দেবে বা ইন্টেলেকচুয়ালি অর স্পিরিচুয়ালি দুর্বল করে দেবে, সেগুলোকে বানচাল করো, সেগুলোকে রিজেক্ট করো। আরো বলেছেন, ডু নট লোয়ার ইয়োর গোলস টু দ্য লেভেল অফ your abilities, but raise your abilities to the height of your goals. প্রথমে উনি বলেছেন set your goals very high, set your goals very high. তুমি এটা ভেবো না যে আমার ক্ষমতা এতটুকুনি, আমি এই ক্ষমতা অনুযায়ী আমি কাজ করতে পারবো না, সেটা না। তুমি তোমার ক্ষমতা বাড়াও আর তোমার গোলস যেগুলো সেগুলোকে অনেক উঁচু রাখো। আর ওই গোলসগুলো অ্যাচিভ করার জন্য তুমি তোমার ক্ষমতা বাড়াও, ইনক্রিজ ইয়োর এবিলিটিস টু রিচ দ্য হাইয়েস্ট গোলস। উনি অনেক আরো বলেছেন, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল ইয়োর গোল ইজ রিচড। মানে
ইউথ তোমরা জাগো, পরিশ্রম করো, কর্মযোগী হও, আর যতক্ষণ না তোমাদের গোল রিচ করতে পারছো ততক্ষণ তোমাদের ক্ষমতা বাড়িয়ে যাও, এবিলিটি বাড়িয়ে যাও। এইসব কথা উনি বলে গেছেন। অলসো এটাও বলেছেন, ইফ ইউ ক্যান থিঙ্ক দ্যাট ইনফাইনাইট পাওয়ার, ইনফাইনাইট নলেজ অ্যান্ড ইনডমিটেবল এনার্জি লাই উইদিন ইউ, অ্যান্ড ইফ ইউ ক্যান ব্রিং আউট দ্যাট পাওয়ার, ইউ ক্যান বিকাম লাইক মি। তোমরা হয়তো শুনেছ স্বামীজি, উনি যখন একটা বই পড়তেন, ওনাকে যখন এক রাজা প্রশ্ন করেছিলেন, নর্থ ইন্ডিয়ার রাজস্থানের এক রাজা, যে তুমি যে এই বইটা পড়েছো, আমি যে কোনো জায়গা থেকে তোমাকে জিজ্ঞেস করবো, তুমি কি বলতে পারবে? তা বলছে, হ্যাঁ বলতে পারবো। সে সেই বইয়ের ফুটনোটস থেকে পড়ে ওনাকে জিজ্ঞেস করেছেন, বলো তো এটা কোন পাতায় আছে। উনি সেই পাতাটা বলে দিতে পেরেছিলেন। ওনার এতখানি কনসেন্ট্রেশন ছিল। তো স্বামীজি বলছে যে ইফ ইউ ক্যান থিঙ্ক দ্যাট ইনফাইনাইট পাওয়ার, ইনফাইনাইট নলেজ অ্যান্ড ইনডমিটেবল এনার্জি লাই উইদিন ইউ, তোমার ভিতরেই সব ক্ষমতা আছে, তুমি সেটাকে ব্যবহার করছো না। সেই ক্ষমতাকে তুমি বাড়াও। আর কিরকম ভাবে বাড়াবে? কর্মযোগ দিয়ে। কাজ করো, কাজ করে সেটাকে বাড়াও। আর বাড়িয়ে তুমি এমন পর্যায়ে আসো যাতে তুমি আমার মতন হতে পারো। কিন্তু বিবেকানন্দ নিজেই জানতেন যে ওনার ভিতরে কত পাওয়ার। উনি বলেছেন এর মধ্যে, এর জন্য চাই জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, সবই চাই, কিন্তু কর্মযোগটা সবচেয়ে ইম্পর্টেন্ট। How your also, উনি বলেছেন, how your goals can be achieved and our country can improve. শুধু নিজের গোল ইমপ্রুভ করার জন্য কাজ করো না, নিজের দেশকে উন্নত করার জন্য কাজ করো, নিজেকে এমনভাবে ডেভেলপ করো যাতে দেশের উন্নতি হয়। সেটা উনি সবচেয়ে বেশি এমফাসিস দিয়েছেন। আর সবসময় হয় কি যে হ্যাঁ আমরা একটা গোল সেট করছি, কিন্তু আমরা কাকে ফলো করব? তো বিবেকানন্দ বলছে যে আমাদের দেশে অনেক আদর্শ পুরুষ আছে। আমাদের দেশে শ্রী রামচন্দ্র ছিলেন, শ্রীকৃষ্ণ ছিলেন, মহাবীর ছিলেন, আর শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেব ছিলেন। ওদের আদর্শ ফলো করো, ওদের লাইফ ফলো করো, তাহলে বুঝবে যে তোমাদের লাইফ তুমি কিরকম ভাবে উন্নত করতে পারবে। কিরকম ভাবে তারা করেছিলেন, তাদের আদর্শ ফলো করো। সঞ্জীব মহারাজ বললেন যে আমি আব্দুল কালামের খুব নিকট ছিলাম। হ্যাঁ, অবশ্যই ছিলাম। উনি আরেকজন পুরুষ, তোমরা সব ইঞ্জিনিয়ার, অ্যান্ড আব্দুল কালামজিও ছিলেন একজন খুব নামকরা ইঞ্জিনিয়ার। আর তোমাদেরই মতো উনি প্রথমে পলিটেকনিকে ইঞ্জিনিয়ারিং করেন, তারপরে উনি আরো অ্যাডভান্সড বিটেক করেন, এমটেক করেন, সবই করেন, পিএইচডিও করেন। আমার বিশ্বাস তোমাদের মধ্যে অনেকেই হায়ার এডুকেশনে তোমরা করবে এরপরে। এই যুগের যিনি মানে স্বামী বিবেকানন্দের মতন যে আদর্শবান পুরুষ যাকে আমরা ফলো করতে পারি, তোমাদের ইঞ্জিনিয়ার ফলো করতে পারি, সে হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম। ওনার জীবনটাও খানিকটা স্বামীজির জীবন দিয়ে ওনার জীবনে অনেক প্রভাব ফেলেছিলেন। উনি স্বামীজির একটা খুব বড় ফলোয়ার ছিলেন। মুসলিম হয়েও এপিজে আব্দুল কালাম ছিলেন শঙ্করাচার্যর ফলোয়ার। বিবেকানন্দকে উনি ফলো করতেন। ইনফ্যাক্ট ওনার একটা লেখা বই আছে যেটা উনি শঙ্করাচার্যর মায়াবাদ ফিলোসফির উপর লিখেছেন। আমি কিছু দৃষ্টান্ত দেব মানে তোমাদের সামনে ডক্টর আব্দুল কালামের কিরকম মানুষ উনি ছিলেন। আমার প্রথম দেখা হয় ডক্টর কালামের সাথে যখন আমি একটা খুব ইয়াং সায়েন্টিস্ট ছিলাম HAL, হিন্দুস্তান অ্যারোনটিক্সে। আর আমরা একটা জয়েন্ট প্রজেক্ট করতাম DRDOর সাথে, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
হায়দ্রাবাদে একটা ল্যাব আছে ডিএমআরএল বলে, ডিফেন্স মেট্রোলজিক্যাল রিসার্চ ল্যাব, তার সাথে আমি জয়েন্ট প্রজেক্ট করেছি। তো অ্যাজ এ ইয়াং ইঞ্জিনিয়ার আমি ডিএমআরএল এ প্রায় যেতাম। আর ওদের যে মেস আছে সেই মেসে গিয়ে থাকতাম, মানে গেস্ট হাউস বলতে পারো, গেস্ট হাউসে গিয়ে থাকতাম। তো একদিন সেরকম ওই গেস্ট হাউসে বসে আছি, হঠাৎ বিকেলবেলা লাইট চলে গেছে। আর ওখানে লাইট গেলে, কেন ওই যদি হায়দ্রাবাদের ডিআরডিওটা দেখো একটু শহর থেকে বাইরে, ওখানে লাইট চলে গেলে কিছু দেখা যায় না। তো আমি, আর ওখানে খুব মশাও হয় লাইট চলে গেলে, তা আমি রুম থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়েছি। বারান্দা একটা কমন বারান্দা, একটা লবি। তো ওই লবিতে দাঁড়িয়ে আমি শুনছি কাছেই কোথাও একটা জায়গা থেকে একটা এসরাজের আওয়াজ আসছে, এসরাজ বা ভাইলিনের আওয়াজ আসছে, বেহালার আওয়াজ আসছে। তা আমি ওই আওয়াজটা কিছু তো দেখতে পাচ্ছি না, ফলো করতে করতে গেলাম। গিয়ে দেখি ওই বারান্দার কোনায় আরেকটা গেস্ট হাউসের ছাদ রয়েছে, বারান্দার সাথে অ্যাটাচড। ওই ছাদে গিয়ে দেখলাম সেদিন বোধহয় আকাশে চাঁদ ছিল, পূর্ণিমা ছিল না, কিন্তু আকাশে চাঁদ ছিল। তো ওই চাঁদের আলোয় দেখতে পেলাম যে এক ভদ্রলোক খাটিয়াতে বসে আছে, একটা ধুতিকে লুঙ্গির মতন পরে খালি গায়ে বসে আছে, আর ওই এসরাজ বাজাচ্ছে। তা আমি যেহেতু একটু সঙ্গীতে অনুরাগী, আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি তো বেশ ভালো বাজান, তো আপনি কতদিন ধরে বাজাচ্ছেন? বলছে না না, আমি কোথায় ভালো বাজাই, আমি একটু শখে বাজাই আর কি। তো ওই কথা বলতে বলতে আলাপ হলো, কিন্তু আমি কিন্তু ওনার নাম জিজ্ঞেস করিনি। আমাকে উনি বললেন যে তুমি কোথা থেকে এসছো? আমি বললাম আমি এসছি হিন্দুস্তান অ্যারোনটিক্স থেকে, আমি ডিএমআরএল এর সাথে আমার জয়েন্ট প্রজেক্ট আছে, আমি কাজ করছি। তো বলছে তোমার কিরকম অভিজ্ঞতা হলো এখানে এসে? আমি বললাম দেখো, আমি ডিএমআরএল 3 দিন ধরে আছি। সকালে যখন আমি যাই অফিসে, যেই অফিসারের সাথে, যেই সায়েন্টিস্টের সাথে আমার দেখা করার কথা, সেই সায়েন্টিস্টকে আর অফিসে পাওয়া যায় না, সে ওর সিটে পাওয়া যায় না। সারাদিন বসে থাকি। সেই 5টার সময় বিকেলে সেই অফিসারকে দেখা যায়, উনি যখন গুটিয়ে গাটিয়ে বাড়িয়ে যাবেন। তো এরকম ভাবে 3 দিন চলছে, আমার আর ওই সায়েন্টিস্টের সাথে দেখাই হচ্ছে না, আমার কাজ এগোচ্ছে না। এটাই আমার একটা বিরাট কমপ্লেন। ওই জন্য আমি বেশ ফ্রাস্ট্রেটেড হয়ে আছি যে আমি কিছুতেই ওনার সাথে দেখা করতে পারছি না। আর শুধু এই ভিজিটে না, আমি আগের ভিজিটও এরকমই হয়েছে, ওনার সাথে আমার খুবই কম দেখা হয়েছে, ওই জন্য কাজটা এগোচ্ছে না। তো উনি বললেন দেখো কি করবে, আমরা এই সব সায়েন্টিস্টরা এরকমই, আমরা একটু ঢিলে ঢালা, আমরা একটু ওই রিসার্চ করতে থাকলে কোথায় যে চলে যাই। কেউ যে আমাদের সাথে দেখা করতে এসছে, আমাদের যে একটা কর্তব্য ওদের সবকে আপ্যায়ন করা, সেটাও আমরা ভুলে যাই। তো যাই হোক, তুমি যখন এসছো তুমি দেখো আরো কয়েকদিন বাড়াও, তোমার এখানে ভিজিটটা বাড়িয়ে তুমি দেখা করে তোমার কাজ পুরো করে যাও। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কে? আপনার? বলছে আমি একজন, তো ওই তোমার যেই সায়েন্টিস্টের সাথে দেখা করতে এসছো সেই রকমই একটা সায়েন্টিস্ট, কিন্তু আমি ডিএমআরএল এ কাজ করি না, আমি ডিআরডিএল এ কাজ করি। বললাম ও আচ্ছা। নামটাই জিজ্ঞেস করতে ভুলে গেল। তারপরের দিন ওনার সাথে তো ওইটুকুনি কথা হলো, চলে এলাম। তারপরের দিন যখন আবার ডিএমআরএল এ সেই অফিসে গেলাম, আমার ভাগ্য ভালো ছিল যে যেই সায়েন্টিস্টের সাথে আমি দেখা করতে এসেছিলাম সে ছিল, ওনার নাম জিএস ভট্টাচার্য, বাঙালি। আমি ভট্টাচার্য সাহেবকে বললাম যে আমার সাথে এরকম একটা লোকের দেখা হলো কালকে, যে এসরাজ বাজার ছিল আর সেই ডিআরডিএল এর সায়েন্টিস্ট।